তাহলে আমরা ফটোশপ ইন্টারফেসটা ওপেন করলাম। যখন আপনি নতুন ফটোশপ ইনস্টল করে আপনি ফটোশপ ওপেন করবেন তখন এইখানে এই যে যে ছবিগুলো আছে এগুলো কিচ্ছু দেখতে পারবেন না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো ফটোশপ ওপেন করার পরে এই যে এখানে কিছু লেখা আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এটা হচ্ছে মেনু বার। ঠিক আছে, আপনি এইখান থেকে আইসা আপনি কি করবেন, আপনি যে কাজটা করবেন ওই কাজের জন্য একটা ফাইল ডকুমেন্ট নেবেন। এই জন্য ফাইলে আপনারা যেমন এই এমএস ওয়ার্ডে ফাইলে ক্লিক করলে নতুন ডকুমেন্ট নিতে পারতেন, ঠিক এইরকম এই যে এখান থেকে এই যে নিউ, এই ফাইল থেকে নিউতে ক্লিক করলে একটা পপ আপ বা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি আসলে কোন সাইজের ডকুমেন্ট নিয়ে কাজ করবেন। সব ডকুমেন্ট একই রকম না, একটা বিজনেস কার্ডের সাইজ একরকম, একটা লিফলেটের সাইজ একরকম, ঠিক না? তো একটা গিফট কার্ডের সাইজ একরকম, আপনি এক একটা সাইজ ভেরিয়েন্ট নিয়ে কাজ করবেন। তো এখান থেকে আপনি এই প্রিন্ট যদি ডিজাইন করেন এই প্রিন্টে আসবেন, প্রিন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখেন অনেকগুলা সাইজ দেওয়া আছে। এই সাইজগুলোর মধ্যে কোনো সাইজ যদি আপনার কাজে না লাগে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যে ডিজাইনগুলো করি A4 সাইজের ডিজাইন করি অথবা লেটার সাইজের ডিজাইন করি, আর ইন্টারন্যাশনালি এই লেটার সাইজ এবং এই যে A5 A6 এই তিনটা সবচেয়ে বেশি কাজ হয়। তো সেক্ষেত্রে আমি A4 নিলাম। এখান থেকে মানে এই যে আমি কি কাজ করব, যেমন ধরেন আমি ফ্লায়ার ডিজাইন করব, এখানে লিখলাম ফ্লায়ার, FLYER, এখানে একটা নাম দিতে হবে। যদি নাম না দিই এখানে আনটাইটেল নামে একটা নাম দেওয়াই থাকে, কেমন? তো দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি যদি কাস্টমভাবে কাজ করি, মানে কাস্টম বলতে আমি যে কোনো সাইজের কাজ করতে পারি। যেমন ধরেন 500x500 পিক্সেল, এই যে 500 লেখছি, এই যে এখান থেকে পিক্সেল সেট আপ করলাম, এই যে পিক্সেল, এই যে পিক্সেল সেট আপ করলাম, এখান থেকে 500 দিলাম, 500 পিক্সেল, এখান থেকে 500 পিক্সেল। এরপরে এই যে এখানে রেজুলেশন 300 আছে। আমি যদি প্রিন্টের জন্য কাজ করি, ভালোভাবে খেয়াল করবেন, আমি যদি প্রিন্টের জন্য কাজ করি অর্থাৎ প্রিন্ট করে বের করব, হইতে পারে বিজনেস কার্ড, হইতে পারে ফ্লায়ার, হইতে পারে বা অন্য যে কোনো, হইতে পারে ছবি, হইতে পারে, প্রিন্টের জন্য কাজ করি যদি, যেটা আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করব, তাইলে ওইটার রেজুলেশন দিতে হয় 300। রেজুলেশন দিতে হয় কত? 300। আর এইখানে এই যে কালার মোড দেওয়া আছে, কালার মোড দিতে হয় CMYK, কালার মোড দিতে হয় কে? CMYK। তাহলে প্রথমে আমরা একটা ডায়লগ বক্স এখান থেকে এটা ওপেন করি, আবার এই ফটোশপটা এখান থেকে ক্লিক করলাম। যদি এখানে না থাকে, ইনস্টল করার পরে ডিসপ্লেতে থাকে, ডিসপ্লেতে থাকলে ডাবল ক্লিক করতে হয়। আপনারা এখান থেকে এই নিচে যে টাস্কবার আছে এটাতে আপনারা মানে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসা অনেক সহজ। এই ডিসপ্লে থেকে এই রাইট ক্লিক করবেন, এই ডিসপ্লেতে মনে করেন ফটোশপের এই অপশনটা ডিসপ্লেতে থাকবে, তা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখান থেকে আইসা আপনারা পিন টু টাচবার দিয়ে দেবেন। এই যে পিন টু টাচবার দেখছেন, এই পিন টু টাচবারে ক্লিক করলেই এটা এখানে নিচে চলে আসবে। আর এখান থেকে একটা ক্লিক করলেই ওপেন হয়ে যায়। তো ওপেন হলে এই যে যে অপশনটা ইয়াটা আসলো, ডিসপ্লেটা আসলো, এখান থেকে আমরা ফাইল থেকে নিউ থেকে আমরা যেই সাইজে কাজ করব, প্রথমে এখানে একটা টাইটেল দিব। যেমন ধরেন আমি যে সোশ্যাল মিডিয়া পোস্ট করবো ফেসবুকের জন্য, অথবা আমি বিজনেস কার্ড ডিজাইন করবো, BUSI বিজনেস কার্ড ডিজাইন করবো। আর বিজনেস কার্ড আমরা ইঞ্চিতে ডিজাইন করি, এই যে ইঞ্চি, কেমন? বিজনেস কার্ড আমরা ইঞ্চিতে ডিজাইন করি, আবার অনেক সময় মিলিমিটার, সেন্টিমিটার এগুলাতেও করে। তো আমরা ইঞ্চি দিলাম। বিজনেস কার্ডের ওয়াইড মানে এরকম যেটা হয়, ওয়াইড হয় হলো গিয়া 3.5, আর হাইট মানে উচ্চতা হয় কত? 2, উচ্চতা কত? 2। যেমন এই যে আমাদের কনফার্ম আইটি সেন্টারের যে বিজনেস কার্ডটা, এইটা এইভাবে আছে 3.5 ইঞ্চি, আর এইভাবে আছে 2 ইঞ্চি। তাই এই যে এটা দিছি, এই ওয়াইড মানে এইভাবে প্রশস্ততায় 3.5 আর উচ্চতায় হাইট 2 ইঞ্চি। এরপরে এখানে 300, যেহেতু এটা প্রিন্ট করে বের করব এই কারণে এটা কত? 300। আর কালার মোড কী হবে? CMYK, এই CMYK এইখানে ক্রিয়েট চাপ দিলেই আমার কি এই বিজনেস কার্ডের যে সাইজের একটা ডকুমেন্ট এখানে ওপেন হয়ে যাবে। এই যে এটা ওপেন হয়ে গেছে। এটা এখন অনেক বড় দেখা যাইতেছে। আপনারা কি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ধইরা এই যে কি মাউসের যেই চাকাটা আছে হুইল, এটাকে স্ক্রল করবেন, উপরে নিচে স্ক্রল করলে এটা বড় হয়। আল্টার চাপ দিয়ে ধইরা, ঠিক আছে? আপনারা এই পর্যন্ত করেন।
বিজনেস কার্ডের একটা মানে সাইজ নিয়ে নিলাম। এখন এইটা আমরা কিভাবে সেভ করব, প্রথম হইল গিয়ে কোনো ফাইল নেওয়া এবং সেভ করা, এই দুইটা জিনিস পারলে সে অনেক কিছু পারে। তো আমরা এইটারে এই যে ফাইল থেকে আপনারা যেইভাবে আর কি MS ওয়ার্ডে সেভ করছেন সেম টু সেম এইখানে একই রকম দেখা যায়। এই ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করলে এইখানে দেখেন এই সেভ এজ একটা অপশন আছে। আপনি সেভ এজে যদি ক্লিক করেন এইখান থেকে আইসা আপনি যে কোনো একটা লোকেশনে ধরায় দেবেন আপনি কোন জায়গায় আসলে ফাইলটা রাখতে চান, কোন জায়গায় রাখতে চান। তাইলে আমরা এই ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে এইটা তো নাম দেওয়া আছে, আমি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করার সাথে সাথে এটা কি ডেস্কটপে সেভ হয়ে যাবে। তাইলে কিভাবে গেলাম এইখান থেকে ফাইল থেকে সেভ এস থেকে এইখান থেকে লোকেশন ধরায় দিতে হবে কোন লোকেশনে আমি ফাইলটা রাখতে চাই। এই যে C ড্রাইভ আছে, D ড্রাইভ আছে, E ড্রাইভ আছে, আমি কোন জায়গায় রাখতে চাই। এক একটা ড্রাইভের মধ্যে আবার অনেক ধরনের ফোল্ডার আছে, আমি কোন ফোল্ডারের মধ্যে রাখতে চাই। চাইলে আপনি একটা নিজের নামে ফোল্ডার তৈরি করে আপনি রাখতে পারেন, যে বিজনেস কার্ড, কেমন BUSINE বিজনেস কার্ড। আপনি চাইলে এই বিজনেস কার্ড একটা ফোল্ডার তৈরি করলেন, এইটারে ওপেন করে এইটার ভিতরেও কি আপনি সেভ দিলে সেভ হয়ে গেল। ঠিক আছে, তাইলে আমরা দেখেন যেই জায়গায় সেভ করলাম আমরা ওইখান থেকে এই যে ড্রাইভ আমাদের যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলোতে গেলে আপনার বিজনেস কার্ড লিখে এই যে একটা ফোল্ডার বানিয়েছি, এই ফোল্ডারের মধ্যে এই যে আমার ডকুমেন্টটা কি সেভ হয়ে গেছে। তো এইরকম আপনি সেভ করেন। তাহলে আমরা ফেসবুকের কাভার ডিজাইন করার জন্য আমরা গুগলে গেলাম, গুগল থেকে ফেসবুককে জিজ্ঞেস করলাম কাভার পেজ কত হইব। ফেসবুক এর কাভার পেজের সাইজটা গুগল আমাদেরকে দেখাই দিল 851 হোয়াইট আর হইল গিয়া 315 হাইট। তা আমরা এখানে গেলাম, এই ফাইল থেকে না গেলেও এই যে দেখেন এই যে বাম পাশে যে ক্রিয়েট নিউ আছে দেখছেন, এখানে ক্লিক করলেও হয়, একই কাজ করে। তো এখান থেকে যে আমাদের এখান থেকে আইসা আমরা এখানে নাম লিখে দিব FB কভার লেখা, এই যে এখানে পিক্সেল, এখানে ইঞ্চি দেওয়া থাকতে পারে, এখানে মিলিমিটার দেওয়া থাকতে পারে, কেমন এখানে যাই দেখা থাক আপনি পিক্সেলে নিয়ে আসবেন। পিক্সেল দেওয়ার পরে এখানে 851 আর এখানে 315 এর সাথে এখানে দিবেন কত 72 আর এখানে কালার মোড কি থাকবে RGB কালার মোড থাকবে। RGB কখন, যখন আমরা অনলাইনে কোনো জিনিস পোস্ট করব ওইটার জন্য যে ডিজাইনটা করব ওইটা সবসময় হবে কি RGB কালার মোডে, আর ওইটার রেজুলেশন হবে 72, আর যেটা প্রিন্ট করব ওইটা সেভ করতে হবে CMYK কালার মোডে 300 পিক্সেল রেজুলেশন, 300 রেজুলেশন থাকবে কত 300। তাহলে আমরা এটা ক্রিয়েট করার সাথে সাথে এই চলে আসলো। এখন এইটারে আমরা সেভ করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তাইলে এইটারে সেভ করেন, এটা তৈরি করেন প্লাস সেভ করেন, চালু করে দিলাম। এখন আমরা এখান থেকে মনে করেন এটার মধ্যেই আমরা লিখবো। এই যে বাম পাশে যেই অপশনটা দেখতেছেন অনেক ছোট 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 ইয়া দেখা যাইতেছে না, এগুলো হইতেছে টুল বার। এই পাশের এটার নাম হইলো টুল বার। এটার নাম কি টুল মানে যন্ত্রপাতি, বুঝেন তো, যন্ত্রপাতি দিয়ে কাজ করে না। দেখবেন যারা এই যে এখানে তো ওই যে হাতুর বাড়াল দিয়ে কাজ করে ফার্নিচারের দোকানে, একটা টুল বক্স আছে। যারা ইলেকট্রিশিয়ান আছে এই যে আমাকে কালাম ভাইয়ের মতো একটা টুল বক্স আছে, কেমন। আবার মনে করেন যে যারা গ্রাফিক্স ডিজাইনার ওই যে ওস্তাদের পিছনে আছে, হ্যারও একটা টুল বক্স আছে, যে ল্যাপটপ সামনে হলে একটা ব্যাগ লয়ে করে, ঠিক আছে, এটার মধ্যে কিবোর্ড মিবোর্ড এগুলো আছে। তা এখন আমি যে ফটোশপে কাজ করব, ফটোশপে আমার এই কাজের এসেনশিয়াল খুবই জরুরি যে যন্ত্রপাতিগুলো দরকার এগুলো আছে এই বাম পাশে, এটা নাম হলো টুল বার। এটার নাম কি টুল বার। এই টুল বারে এই যে এগুলো সব এক একটা টুল, এগুলার এক একটার এক এক রকম কাজ, ঠিক না। যাগো টুল বক্স আছে দেখবেন টুল বক্সের মধ্যে নানান ধরনের যন্ত্রপাতি আছে। টেস্টারের এক ধরনের কাজ, স্টারের এক ধরনের কাজ, হাতুরের এক ধরনের কাজ, প্লাসের এক ধরনের কাজ। যে কাজটা হাতুরে করে ওই কাজটা কি প্লাসে করে না, যে কাজটা টেস্টারে করে ওই কাজটা তো আরেকটাই করে না। তো এক একটা যন্ত্রের এক এক রকম কাজ, এইখানেও ঠিকই এক একটা টুলসের এক এক রকম কাজ, ঠিক আছে। এই যে প্রথম যে টুলস, আপনারা প্রত্যেকটা টুলসের নাম মুখস্থ করতে পারবেন কিভাবে। এই যে এখানে আসার পরে এই রাইট বাটন ক্লিক করবেন, আপনার যে মাউস আছে এই মাউসের এই টুলসের উপরে রাইখা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এই যে দেখবেন মানে টুলসের নাম চলে আসছে, এটা হলো মুভ টুল, ঠিক আছে। এখানে দুইটা অপশন দেওয়া আছে, হ্যাঁ। এই দুইটা অপশনের মধ্যে আর্টবোর্ড যেটা, এইটা মানে খুব একটা প্রয়োজন পড়ে না ফটোশপে, কারণ ফটোশপে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ খুব কম হয়।
আর ইলাস্ট্রেটর হইলে গিয়ে আর্টবোর্ড অনেকগুলো নিয়ে কাজ হয়। ওই সময় আর্টবোর্ড সিলেকশনের জন্য আপনাদের ইলাস্ট্রেটর স্যার এই যে একটু পরে দেখাইবো, স্যারের দিতেছি। তো আপনার এই ফটোশপটা দেখেন, এই মুভ টুলের কাজ হলে গিয়া কোনো কিছু এখান থেকে নাড়াচাড়া করা। এখানে যদিও এখন কিছু নাই, তো কিছু থাকলে ওই জিনিসটা ধইরা নাড়াচাড়া করা যায় মুভ টুল দিয়ে। এরপরে এখানে এখন আপনাদেরকে অল্প কয়েকটা জিনিস শিখিয়ে দিয়েছি, সেটা হলো আপনি লিখবেন কিভাবে। এখানে লেখার তো দরকার আছে, সেক্ষেত্রে এই যে টি দেওয়া আছে দেখছেন, এটা টাইপ টুল। এই টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে একটা মানে এই যে এখানের অপশন চেঞ্জ হয়ে যায়। দেখেন এই মুভ টুলে ক্লিক করলাম, এখানের অপশন চেঞ্জ হয়ে গেছে। টাইপ টুলে ক্লিক করলাম, আবার এখানের এই অপশনগুলো কি চেঞ্জ হয়ে গেছে। তাইলে আমরা এখানে আসলাম, এই যে ক্লিক করলাম এখানে একটা, এখান থেকে এই যে দেখেন হোয়াইট কালার দেওয়া আছে, আমি এখান থেকে একটা কালার চুজ করে নিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে কালার চুজ করা যায়। এখন এইখানে আইসা দেখেন এইটা অনেক ছোট দেখাইতেছে, এই যে এখান থেকে সাইজ বাড়ানো যায়। আমি স্ক্রল করলে সাইজ বাড়তেছে। আপনি ইলাস্ট্রেটরটা দেখেন, আমার আবার ক্লাসের সময় হয়ে যাবে। হ্যাঁ যান, 10 মিনিটের মধ্যে চলে আসবেন। যে স্যারে বলছে ইলাস্ট্রেটর, হ্যাঁ আছি। তাইলে এইখানে কি করলাম, এই যে দেখেন এই যে মুভ টুল, এই মুভ টুলে ক্লিক করার পরে আমি এটা নাড়াচাড়া করতে পারতেছি, কেমন? আর এই যে এখানে থাকলে আমি কিন্তু এটা নাড়াচাড়া করতে পারবো না। এখানে চাপ দিলে দেখেন আবার লেখার মতন অপশন চলে আসবে, এটা নাড়াচাড়া করতে পারবো না। নাড়াচাড়া করার জন্য আমার এখানে ক্লিক করতে হবে, এরপরে আমি কি নাড়াচাড়া করতে পারবো। তাইলে আমরা এইটা পাইলাম টাইপ টুল। এখন এখানে আইসা আপনি এই টাইপ টুল দিয়ে আপনি আপনার যেটা লেখার প্রয়োজন আপনি ওইটা লিখতে পারেন। তা আমরা এখানে লিখি সরেয়া ময়াকারে মা র ও, আসে না এখান থেকে না, আপনার টাইপ টুলটা ওপেন করেন, টাইপ টুলটা ওপেন করেন এবং এতটুকু আপনারা টাইপ করেন। এখন টাইপ করার ক্ষেত্রে এদিকে আরেকটু খেয়াল করেন, দেখেন আমি তো এখানে বাংলা চলে আসছে, এখানে বাংলা সেট করা আছে, এই জন্য বাংলা আসছে। হ্যাঁ, আপনি চাইলে ইংরেজি সেট করবেন। এখন এই যে টাইপ টুলে ক্লিক করবেন, টাইপ টুলে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কতগুলো অপশন আসছে না, এখান থেকে এই যে সুতুনি এমজি দেওয়া আছে, আপনারা যেমন এমএস ওয়ার্ডে কাজ করছেন না এরকম। এখন এখান থেকে আপনি চাইলে টাইম নিউ রোমান দিয়ে দিতে পারেন, TIME। এখানে আপনার কিবোর্ড চেঞ্জ করে নেবেন, TIME টাইম নিউ রোমান, এই যে এটা দিলাম। দেওয়ার পরে এইখানে আইসা এটা দেখেন এটা কিন্তু ইংরেজি হয়ে গেছে। আমি এখান থেকে কিন্তু ইংরেজিতে লিখতে পারি, AMAR আমার SONA সোনার বাংলা, BANGLL বাংলা লেখেন। আপনারা এই টাইপ টুলে এতটুকু লেখেন। আপনি এই যে ইংরেজি ফন্টটা আছে, এই ইংরেজি ফন্টটা আপনি বাংলায় লিখবেন। এইখান থেকে আগে আপনি ফন্ট চেঞ্জ করে নেবেন। এখান থেকে এই যে বিজয় করে নিলাম, এখানে ক্লিক করলেই বিজয় হয়ে গেল। এখন এখানে এসে ডাবল ক্লিক করেন, এই লেখার উপরে ডাবল ক্লিক করলে এটা ব্লক হয়ে গেল। এই যে এখানে আসেন, এখানে আসলে দেখবেন এই যে বিজয়, এই আপনার সুতুনি এমজি দেয়া আছে, এই যে সুতুনি এমজি যদি না থাকে আপনি এখান থেকে খোঁজ করে বের করবেন। এই নিচে স্ক্রল করলে সুতুনি এমজি কোন জায়গায় আছে, যেখানে আছে সুতুনি এমজি আপনি ওইখান থেকে এই যে এইগুলো টি, এই যে দেখেন এইদিকে সিম্বল, এই সুতুনি এমজি, এই সুতুনি এমজি এখান থেকে ক্লিক করে আপনি দিলেন। এখন এখানে আপনি চাইলে লিখতে পারেন কনফার্ম আইটি সেন্টার। এখন এটা যদি বড় করতে চান Ctrl+A চাইবা ফুল ব্লক করে এখান থেকে আপনি এটা বড় করে দিতে পারেন। ঠিক আছে, যে বড় হয়ে গেল। তাহলে বাংলাটা কিভাবে টাইপ করলাম এটাও দেখাইলাম। মানে বাংলাটা টাইপ করেন, এরকম লেখেন, এরপরে ফাইলটা কিভাবে আপনি ফেসবুকে পোস্ট করার মতন উপযুক্ত করে সেভ করবেন ওইটা দেখাই দিছি। কি করবো? এটা সেভ করবো? না, এইটা আমি তো সেভ করতে বলি নাই, সেভ করা দেখাই দিছি। আপনারা তো সেভ করতে পারেন,
আপনারা যেটা সেভ করেন, এটা যেটা শিখাইছি এটা হলো আপনি এডিটেবল সোর্স ফাইল সেভ করছেন, কিন্তু এটা ফেসবুকে পোস্ট করার মতো কিভাবে সেভ করবেন? এটা তো ফেসবুকে পোস্ট করতে পারবেন না, এটা শুধুমাত্র এডিট করতে পারবেন, ওটা রিডিজাইন করতে পারবেন। আপনি র ফাইল সেভ দিছেন, ইমেজ সাইজ, ইমেজ কিভাবে সেভ দিবেন ওটা দেখাই দিছি। তো এইটা আপনি ফেসবুকে পোস্ট করার জন্য আপনি যেভাবে সেভ করবেন, এই যে এখান থেকে আপনি আবার সেভ এজে আসবেন, এই সেভ এজে আসার পরে এই যে এখানে কিন্তু আমরা দেখেন পিএসডি ফরম্যাটে সেভ দিছি, ফটোশপ পিএসডি, কেমন এই ফরম্যাটে কিন্তু আমরা আগে সেভ দিছি। এখন এই ফাইলটা কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করতে পারবো না, বা ফেসবুকে আমার যে কাভার ফটো যেই জায়গায় ওই জায়গায় আপলোড দিলে আমার কাভার ফটোটা শো করবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে এখান থেকে আইসা জেপিইজি, এই যে দেখেন জেপিইজি একটা ফরম্যাট আছে, দেখছেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে। সেক্ষেত্রে আমরা এই যে জেপিইজি যে ফরম্যাটটা, এই যে এইটা আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, জেপিইজি। দেখেন তো এরকম ফরম্যাটটা আপনারা পাইছেন কিনা, দেখেন সেভ এজে যান, সেভ এজে যাওয়ার পরে এই যে এখানে নিচে ফটোশপ যেটা আছে এখানে ক্লিক করেন। নিচে দেখেন এই যে জেপিইজি এরকম একটা অপশন আছে। সেভ এজ টাইপে গিয়ে হ্যাঁ, জি জি পাইছেন? হ্যাঁ, আপনারা পাইছেন? এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করলে এরপরে আপনি কি করবেন, এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এরকম একটা আসছে। ডায়লগ বক্স আসবে। এই পর্যন্ত কি আপনাদের আসছে? জি ছেলেরা কথা বলেন না কেন? হ্যাঁ, পারেন নাই? হ্যাঁ, এই যে দেখেন এই যে ফাইল থেকে সেভ এস থেকে আইসা এই যে এখানে যে ফটোশপ লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে এই যে জেপিইজি, এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেভে ক্লিক করলে এই যে এটা আসবে। এখন এই অপশনটা আসলে পরে এইখানে দেখেন মিডিয়াম দেওয়া আছে, কোয়ালিটি মিডিয়াম দেওয়া আছে। এই মিডিয়ামের এখান থেকে আপনি ম্যাক্সিমাম দিতে পারেন। এই ম্যাক্সিমাম দিলে এই যে এখানে কিন্তু আপনার সাইজ বাড়ে। এটা যদি আমি একেবারে লোতে দেই, লোতে দিলে দেখেন এটা 43 কেবি, কেমন এই ফাইলের সাইজ। আর যদি এই লো থেকে আমি কি করি, একেবারে ম্যাক্সিমামে দেই, সেক্ষেত্রে 65-66 কেবি, কেমন এখানে আসছে। আমি চাইলে আরও বড় করে দিতে পারি, এক্সট্রা লার্জ করে দিতে পারি, 88 কেবি চলে আসছে, কেমন এইটা ধরেও আমি কি কমায় বাড়ায় দিতে পারি। তা বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে আমি এখান থেকে এই যে ওকেতে ক্লিক করলেই আমার এই ফাইলটা ফেসবুকে পোস্ট করার মতো সেভ হয়ে গেল। আপনি দেখেন এই যে এই ফোল্ডারে গেলাম, এই যে অ্যাপি ফোল্ডারে, এখন দেখেন যে আমার এখানে এই একটা ছবি সেভ হয়েছে। এটা হলো মেইন ফাইল, এটাকে বলে সোর্স ফাইল। এটাকে কি বলে? সোর্স ফাইল। এই সোর্স ফাইলের মধ্যে যায় আপনি আপনার লেখা, কালার, আপনার ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কিন্তু এইটার মধ্যে আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এখন এইটা আপনি ডাবল ক্লিক করলে আমরা যেরকম মোবাইলে কোনো ছবি ডাউনলোড করি, ঠিক এরকম ছবির মতো এইটা মনে করেন যে ওপেন হবে, মানে এটা একটা ছবি, কেমন? জি আচ্ছা, তা সেভ দেন দেখি আপনারা। এরকম হয়েছে? আপনারা সেভ দেন। শেষ করে দিতেছি। এই যে ফটোশপ ইন্টারফেস আমরা যখন নেওয়ার পরে আমাদের সামনে যে বিষয়গুলো আসে, এখন যেই অবস্থায় আছে এই অবস্থা থেকে আমরা যখন কোনো ডকুমেন্ট নেই, ডকুমেন্ট নেওয়ার পরে আমরা যেই সামনে যেই বিষয়গুলো দেখি, এগুলার নাম আমি একবার বলে দিতেছি। এই প্রথমে উপরে যেই জিনিসটা আছে এটা হইল গিয়া মেনু বার। এটা কি? এই মেনু বারের মধ্যে অনেকগুলা সাব মেনু আছে, কেমন প্রত্যেকটা মেনু বারের ভিতরে অনেকগুলা সাব মেনু আছে, এক একটা মেনুর এক এক রকম কাজ। সাব মেনুর মধ্যে অনেকগুলা মেনু আছে যেগুলার এক একটার এক এক রকম কাজ। এরপরে এই যে এটা যেটা আছে এটা হইল গিয়া টুলবার। এটা কি? টুলবার। এই টুলবারের মধ্যে এই যে এখানে ক্লিক করলে টুলটা একেবারে লম্বা হয়ে যায়, আবার সার্কেলও বানানো যায়, এটা অসুবিধা নেই। এটা হলো টুলবার।
এই টুলবারে আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে এই যে এখানে দেখেন বিভিন্ন পরিবর্তন হয়। আপনি এখানে যে কোনো একটা টুলে ক্লিক করবেন, দেখবেন এই যে উপরে এইগুলা কি পরিবর্তন হয়। এটার নাম অপশন বার। এটার নাম কি? অর্থাৎ এই টুলের বিভিন্ন অপশন আছে। এই টুলের কি বিভিন্ন অপশন আছে, এক এক অপশনের এক এক রকম কাজ। তো এখানে আপনি যখন ক্লিক করবেন দেখবেন এই অপশনগুলো চেঞ্জ হইতে থাকবে। তাহলে এই টুলবারের সাথে রিলেটেড অপশন বার, টুলবারের সাথে রিলেটেড কি অপশন বার। এরপরে এই যে এই পাশে যেটা আছে এটা হইল কি প্যানেল বার। এটার নাম কি? প্যানেল বার। তাইলে কি কি পাইলাম? প্রথমে যেটা ওপেন করা ডকুমেন্ট নেওয়ার পরে যেটা পাইলাম উপরে হইলো মেনু বার। উপরে কি মেনু বার। এরপরে হইলো গিয়া বাম পাশে এটা কি টুল বার। এই মেনু বারের নিচে যেটা আছে এটা কি অপশন বার। এই টুল বারে ক্লিক করলে অপশন বার পরিবর্তন হয়, কেমন? আর এই পাশে যেটা আছে এটা কি প্যানেল বার। এটা ক্যারেক্টার প্যানেল, ঠিক আছে, এটা প্যারাগ্রাফ প্যানেল, এইটা লেয়ার প্যানেল, এটা আপনার হিস্টোরি প্যানেল। এগুলো এক একটা প্যানেল। এই প্যানেলগুলো আমরা এই উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারি। এই উইন্ডোজ থেকে বিভিন্ন প্যানেল আনা হয়। এখান থেকে যেমন ধরেন আমি যেটা যেটা প্রয়োজন আমি এখান থেকে ক্লিক করলেই এই সামনে আমার ওপেন হয়ে যাবে। যেমন ধরেন আমি এখান থেকে এইটা স্টাইল এটারে ক্লিক করলাম, এই যে দেখেন এটা কিন্তু এই যে এখানে আসছে। এখন এইটারে আমি কি করতে পারি, এটাকে আমি ধইরা এই যে এখানে আইনা আমার এই যে প্যানেল বারের মধ্যে জমা করে রাখতে পারি, ঠিক আছে। এইখান থেকে উইন্ডোজ থেকে যে কোনো জিনিস প্রয়োজন হলে এই 3Dটারে ক্লিক করলাম, এই যে 3D এখানে চলে আসছে। এই 3Dকে আমি চাইলে এই যে এখানে রেখে দিতে পারি। এই যে এই 3Dকে ধইরা এই যে এখানে আনলে এই যে এখানে হয়ে গেল, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি যেটা বলছি এটার নাম কি বলছি? মেনু বার। এটার নাম কি বলছি? মেনু বার। এটার নাম কি বলছি? টুলস বার। এটার নাম কি? এটার নাম কি? অপশন বার। এটার নাম কি? অপশন বার। এটার নাম কি? প্যানেল বার। এটার নাম কি? এগুলো মুখস্থ করবেন, ঠিক আছে। তা আজকে ফটোশপের ক্লাস আমার শেষ। ইলাস্ট্রেটরের ক্লাস একই রকম, যেগুলো আমি দেখাইছি ইলাস্ট্রেটরও সেম টু সেম। স্যারে খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ইলাস্ট্রেটর কমপ্লিট করে দেবেন ইনশাআল্লাহ। স্টার্ট বারে ক্লিক করে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে যেই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো, আচ্ছা আমরা যে একটা ল্যাপটপে বা একটা কম্পিউটারে যেই জিনিসটা দেখি এটাকে কী বলে? ইন্টারফেস বলে। কি বলে? ইন্টারফেস। তো আমরা এখন যেটা দেখতেছি এটা কি? ইন্টারফেস নাকি? এই ইন্টারফেসের ভিতর আমরা যেগুলো দেখতেছি এটাকে বলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর হোম। কি বলি? ইলাস্ট্রেটর হোম। এটা হোম পেজ, ঠিক আছে, হোম ইন্টারফেস। তো এই ইন্টারফেসে ম্যাক্সিমাম সময় আমাদের রিসেন্ট যেই কাজগুলো করছি সেইগুলো দেখাবে। কোন রিসেন্ট? এই ইলাস্ট্রেটর ইনস্টল করার পর থেকে এই পর্যন্ত যত কাজ করা হয়েছে সেইগুলো রিসেন্টটা দেখানোর ট্রাই করবে। তো ওরা ম্যাক্সিমাম টাইপ অফ 1 মাস বা 1 সপ্তাহ বা 2 মাস, হাইস্ট 2-3 মাস পর্যন্ত দেখাইতে পারে, ঠিক আছে। তো এখানে যে লাস্ট ওপেন, লাস্ট যতগুলো ফাইল এখানে ওপেন করা হয়েছে সেগুলো দেখাইতেছে, এর আগেগুলো কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হোম পেজে এগুলো দেখাইতেছে, এগুলো আমাদের রিসেন্টলি যে কাজগুলো করতেছি সেগুলো দেখাইছে, তাই তো? আচ্ছা, এরপরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন। এই সেম জিনিসটাকে আপনারা ফটোশপে দেখছিলেন না? একটা হচ্ছে ক্রিয়েট নিউ, একটা ওপেন। ওপেন করলে আমরা যদি ওপেনে ক্লিক করি আমাদের কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যেই ফাইলগুলো আছে বা আমাদের এক্সিস্টিং ফাইল যেগুলো আছে আগের ফাইল, ওগুলো আমরা চাইলে ওপেন করতে পারবো, তাই তো? আচ্ছা, ক্রিয়েট নিউতে কি করে? ক্রিয়েট নিউতে আমাদের নতুন ডকুমেন্টস নেয় বা আমাদের যে আর্ট করব, আমরা তো ডিজাইনিং করব, তাই না? ডিজাইনিং করার জন্য অবশ্যই আমাদের এই যে এটা যেটা ডিজাইনিং করছে এটার জন্য একটা কাগজের প্রয়োজন হয়েছে না? তো এই কাগজটা আবার কাগজটার উপর যে ডিজাইনটা করছে কাগজটাকে হাতে করে নিয়ে ডিজাইন করছে? কাগজটা তো কিছুর উপর রাইখা ডিজাইন করছে, তাই না? সেই যেই জিনিসটার উপর রাখছে তাকে কি বলে? আর্টবোর্ড বলে। কখনো দেখছেন আর্টিস্টরা যে আর্ট করে তাদেরকে দেখছেন? তারা কোথায় ডিজাইন করে? একটা আর্ট, তাদের একটা বোর্ড থাকে না, বোর্ডের উপর কাগজ রাখে, পিন আপ করে তারপর তার উপর ডিজাইন করে, তাই না? তো কয়েকটা জিনিস দরকার হইলো, আর্ট বোর্ড দরকার হইলো, ডিজাইনার দরকার হয়েছে, ডিজাইন যে করে তার কাছে অবশ্যই টুলস আছে, ব্রাশ ট্রাশ কিছু একটা আছে, আর হচ্ছে একটা কাগজ দরকার হয়েছে, তাই না? এই সবগুলো জিনিসই আমাদের, এটা হচ্ছে ডিজিটালি বা আমাদের একটা ডিভাইসের মধ্যে আমরা কাজটা করব। ওরা যেমন হাতে করে বাইরে, আমরা একটা ডিভাইসের ভিতরে করব। তো বিষয়টা হচ্ছে প্রথমে দরকার হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড, যেখানে আমরা একটা কাগজ নিব, তার উপর ডিজাইন করব। তো এই প্রথমে ক্রিয়েট নিউ দিয়ে আমরা একটা আর্টবোর্ড নেব। এই যে জায়গাটাকে বলি আমরা প্রিসেট। কি বলি? প্রিসেট, PRESET, প্রিসেট। এটা প্রিসেট থেকে
মানে প্রিসেটটা কমপ্লিট করার পরে আমরা যেখানে যাব সেটাকে বলি আমরা হচ্ছে আর্টবোর্ড বা ডকুমেন্টস, যেটাই বলি কিছুটা বলি, এটাকে অনেক নাম বলতে পারি, টেমপ্লেট বলতে পারি, ডকুমেন্টস বলতে পারি, আর্টবোর্ড বলতে পারি, হ্যাঁ, প্রিসেট বলতে পারি। আচ্ছা, এইখানে লেখা আছে নিউ ডকুমেন্টস, তার মানে নতুন একটা ডকুমেন্টস। এই নতুন ডকুমেন্টসের ভিতরে কি কি আছে? রিসেন্ট আছে, মানে আমাদের রিসেন্ট আমরা যেই কাস্টমভাবে নিজেরা কাস্টমাইজ করে যেই সাইজগুলো নিছি, যে পিক্সেল সাইজগুলো নিছি, সেই সাইজগুলো এখানে শো করতেছে। যাদেরটা একদম নতুন ইলাস্ট্রেটর থাকবে তাদের এই রিসেন্টে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সেভ। যদি আমরা কোনো টেমপ্লেটকে সেভ করে রাখি, এখানে কি লেখা আছে? টেমপ্লেট লেখা আছে না? জি তার মানে আমরা যদি কোনো টেমপ্লেট, এই যে এখান থেকে কোনো একটা ফাইল নিয়ে বা কোনো একটা ডকুমেন্টস ক্রিয়েট করে সেটাকে যদি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখি, তাহলে এই সেভ অপশনে শো করবে। আমরা কোনো সেভ করে নাই বিধায় এখানে শো করে নাই। এরপর হচ্ছে মোবাইল, মোবাইলের সাইজ অনুযায়ী। আচ্ছা, আমাদের যদি দরকার হয় যে আইফোন এক্সের জন্য একটা ডিজাইন করবো, সাপোজ এটা আইফোন এক্স, আবার কেউ মনে করেন এটা আইফোন এক্স, ঠিক আছে? সাপোজ এটা আইফোন এক্স, তো আইফোন এক্সের জন্য আমরা একটা ডিজাইন করব। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের আগে আইফোন এক্সের সাইজটা জানতে হবে না? এখন আমরা কি সাইজটা জানি? তো এর জন্য আমাদের গুগলে যায় সার্চ করতে হবে, তারপর নিতে হবে, তাই তো? কিন্তু শর্টকাটে ভালো হয় না, আমাদের এইখানে আছে যেগুলো, এগুলো থেকে যদি পাওয়া যায়। আমাদের আইফোন এক্সের জন্য তো গুগলে যেতে হইতেছে না, এখানেই পাইতেছে যে আইফোন এক্সের যে সাইজ সেটা এখানে দেওয়া আছে। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, আইফোন এক্সের সাইজে চলে গেলাম। আচ্ছা, এরপরে মোবাইল, এরপরে গেছে ওয়েব। ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইট বা অনলাইনে আমাদের এই ওয়েবসাইট সফটওয়্যার টফটওয়্যার যে জিনিসগুলো থাকে ওগুলোর জন্য কোনো কিছু ডিজাইন করতে হলে আমাদের এইখান থেকে আমরা নিতে পারবো ডকুমেন্টস বা আর্টবোর্ড নিতে পারবো। তারপরে প্রিন্ট, প্রিন্ট কোনগুলো? এই জিনিসটাকে প্রিন্ট হয়েছে না? জি এইগুলো প্রিন্ট যেগুলো হবে, এই যে বিজনেস কার্ডটা, এটা প্রিন্ট হয়েছে না? জি প্রিন্ট যেগুলো হবে এইগুলোকে হচ্ছে প্রিন্ট ডিজাইন বলি আমরা। তো ওই প্রিন্ট ডিজাইনের জন্য হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো। তবে আমরা এখানে কোনোটাই নিব না, ঠিক আছে? আপাতত কোনোটাই নিব না, বেশি ইমার্জেন্সি বা তাড়াহুড়ো না থাকলে আমরা এখান থেকে কোনোটাই নিব না। এরপর ফিল্ম অ্যান্ড ভিডিও আপাতত লাগবে না, এটা স্কিপ। এরপর ইলাস্ট্রেশন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডে যে আঁকাকি করি না খাতায়, গাছ আঁকি, গরু আঁকি, মাছ আঁকি, মানুষ আঁকি, ফুল আঁকি, কত কিছু আঁকাআঁকি করি না? তারপর গ্রামের দৃশ্য আঁকি, শীতকালীন দৃশ্য আঁকি, যে ছোটোবেলায় আঁকাআঁকি করছেন না এগুলো? তো এরকম ফ্রি হ্যান্ডে আঁকাআঁকি করার জন্য এই ল্যাপটপে বা মাউস দিয়ে আঁকাআঁকি করার জন্য হচ্ছে আমরা আমাদের এই সাইজগুলো আমরা নিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো কোনোটাই নিব না, আমরা এই রিসেন্টে চলে যাই। আমরা এইখান থেকে আমাদের নিজেদের মন মতো কাস্টমাইজ করে আমরা তারপরে ক্রিয়েট করব, ঠিক আছে? জি এখানে প্রথম বলা আছে প্রিসেট ডিটেলস, তার মানে কার ডিটেলস? প্রিসেটের ডিটেলস। তার মানে আমরা এটা কি বলছি? প্রিসেট বলছিলাম না একটু আগে? জি আচ্ছা, প্রিসেট ডিটেলস। প্রথমে দিব একটা নাম, যে কোনো একটা নাম দিব। কেমন? সাপোজ আমি একটা লোগো ডিজাইন করব, তো আমি এখানে যদি লোগো ডিজাইন করি আমি কি দিব? এখানে আমার নাম, এখানে দেবো লোগোর নাম, ঠিক আছে? বা যে কোনো নামই আপনারা দিতে পারেন, সেটা সমস্যা না। মানে আপনাদের ফাইন্ড আউট করার জন্য, মানে খোঁজার জন্য, পরবর্তীতে হ্যাসেল যাতে না হয় সেই জন্য আপনারা এখানে একটা নাম দিয়ে দিতে পারেন আপনাদের ডকুমেন্টসের। সাপোজ যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যে নিউ ক্লাস বা ফার্স্ট ক্লাস, 1ST ক্লাস, ফার্স্ট ক্লাস। এখন ফার্স্ট ক্লাস দেওয়াতে কি হয়েছে, আমি এখন বুঝতে পারবো যে ফার্স্ট ক্লাসে আমি এই ডিজাইনটা করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেওয়া আছে উইথ। উইথটা কি? আমাদের দুই হাত প্রশস্ত করলে যে দুইটা সাইড আসে এইটাকে বলি আমরা উইথ। আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত যেটা আসে এটা হচ্ছে আমাদের হাইট। যদি বলে আপনার হাইট কত, তাহলে আপনি বলবেন 5 ফুট এত বা 5 ফুট এত। তো এই যে হাইট, এটা কি আপনি আপনার এই যে হাত প্রশস্ত করলে যেটা হয় এটা বলছেন, নাকি আপনার পা থেকে মাথা পর্যন্ত যেটা এটা বলছেন? তার মানে হাইটটা তো আমরা বুঝতে পারতেছি, তাই না? যে হাইট, এই যে নিচে দেওয়া আছে হাইট, হাইট হচ্ছে আমাদের খাড়াখাড়িভাবে লম্বালম্বিভাবে যেটা হয় এটা হাইট। আর উইথটা হচ্ছে আমাদের এই দুই হাত প্রশস্ত করলে যেই দুইটা সাইড আসে এই দুইটা হচ্ছে হাইট। আচ্ছা, তাহলে উইথ কত দিব আর হাইট কত দিব, এইগুলো হচ্ছে আমাদের ডিজাইনের রেশিও অনুযায়ী। আমাদের এই বিজনেস কার্ডটার যেই রেশিও আর আমাদের এইটা রেশিও কি সেম? জি না তার মানে অবশ্যই আমার এটার জন্য আলাদা সাইজ হবে, এটার জন্য আলাদা সাইজ হবে। জি তো এই সাইজটা কোনো সময় ম্যাটার না আপাতত আমাদের। যখন আমরা কাজে যাব তখন হচ্ছে ম্যাটার। কারণ আমি ডিজাইন করবো হচ্ছে বিজনেস কার্ড, তখন তো আমি এইটার সাইজ নিব না। ডিজাইন করবো আমি এইটার জন্য, আমি তখন বিজনেস কার্ডের সাইজ নিব না। তো আমাদের যখন ডিজাইন পার্টে আমরা যাব তখন হচ্ছে আমাদের এগুলো ম্যান্ডেটরি। তো এগুলো তখন আমরা অটোমেটিক জেনে যাব এগুলোর কোনটার কি সাইজ, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা এটার একটা সাইজ দিলাম, এটার একটা সাইজ দিলাম। নর্মালি আমরা ডিজাইনের ক্ষেত্রে
দুইটা ভার্সন থাকে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। ঠিক আছে, ল্যান্ডস্কেপটা কি আর পোর্ট্রেটটা কি? হাইটটা যদি বড় থাকে, উইডের থেকে যদি হাইট বড় থাকে সেটাকে বলি আমরা পোর্ট্রেট। কি বলি? পোর্ট্রেট। আর যদি হাইট থেকে যদি উইডটা বড় থাকে সেটাকে বলি ল্যান্ডস্কেপ। কি বলি? ল্যান্ডস্কেপ। আচ্ছা, এখানে আমার একটু বলেন, হাইটটা বেশি আছে না উইডটা বেশি আছে? হাইট। হাইটটা বেশি আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? পোর্ট্রেট। এটাকে বলছি, মানে হাইটটা যদি আমাদের বেশি থাকে, উইডটা যদি কম থাকে, তাহলে সেটা হবে পোর্ট্রেট। উইডটা যদি বেশি থাকে, হাইটটা যদি কম থাকে, সেটা হবে ল্যান্ডস্কেপ। আচ্ছা, এইখানে দুইটা জিনিস দেখতে পেয়েছি, নাম হচ্ছে ওরিয়েন্টেশন। এইভাবে ধরলে পোর্ট্রেট, এইভাবে ধরলে ল্যান্ডস্কেপ। যখন আমরা গেম খেলি বা অন্যান্য ভিডিও দেখি এভাবে, সেটা ল্যান্ডস্কেপ অবস্থা থাকে। আর যদি যখন আমরা এইভাবে চাপি তখন হচ্ছে পোর্ট্রেট অবস্থা থাকে। হ্যাঁ, আচ্ছা, ওরিয়েন্টেশন এইখানে দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। আচ্ছা, এইটা কি বলেন তো, ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে? পোর্ট্রেট। আর এইটা? আচ্ছা, এইবার একটা জিনিস বলি, এইটা চেঞ্জ করার সাথে সাথে দেখবেন এইখানে চেঞ্জ আসতেছে। ঠিক আছে, এইখানে উইড বেশি না হাইট বেশি? হাইট বেশি। এই কারণে কোথায় নীল আছে, এই যে পোর্ট্রেটে না ল্যান্ডস্কেপে? পোর্ট্রেটে। এখন আমি যদি ল্যান্ডস্কেপ করি তাহলে অটোমেটিক হাইটটা ছোট হয়ে যাবে, উইডটা বড় হয়ে যাবে। দেখেন একটু, আমি যে ওরিয়েন্টেশনে ক্লিক করলাম, বড় হয়েছে, চেঞ্জ আসছে। আচ্ছা, তাহলে হাইট, উইড, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এই জিনিসটা বুঝতে পারছেন না? আচ্ছা, এইবার আসি হচ্ছে সাইজে। আমাদের দৈর্ঘ্য পরিমাপের একক কি জানেন? দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, রাইট। দৈর্ঘ্য পরিমাপের একক কিন্তু মিটার, কিন্তু আমরা এটা ক্ষুদ্রতম একক জানি না। মিটারের চেয়ে ছোট নাই? আছে কিন্তু, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো আছে না? আরো ছোট না মিটারের থেকে? তো এর চাইতেও ছোট আছে। আপাতত ডিজাইনের ক্ষেত্রে আমরা জানি, এইখানে এই ডিজাইনের ক্ষেত্রে এই ডিভাইসের ভিতরে আমরা জানি যে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। কি? পিক্সেল। পিক্সেলের চাইতে ক্ষুদ্রতম একক আর নাই এখানে। ঠিক আছে, এর চাইতে ক্ষুদ্রতম একক বিজ্ঞানীরা বের করতে পারে, অনেক আছে, ন্যানো, ট্যানো, কত কিছু মিলে জিলে একদম দেখা যাবে না পৃথিবীতে, এরকম অবস্থা যেতে পারে। কিন্তু আমাদের এইখানে আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। পিক্সেলের থেকে বড় আছে আরো, এখানে ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। ঠিক আছে, এগুলো সব বড়, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে পিক্সেল। আচ্ছা, তো আমরা পিক্সেল সিলেক্ট করেই কাজ করব। তাহলে কি হবে, যেহেতু সবচেয়ে ক্ষুদ্রতম একক পিক্সেল, সেহেতু আমাদের যে কোনো জিনিস মুভমেন্টের ক্ষেত্রে, সাপোজ আমি যেতেছি যে এই মোবাইলটাকে আমি এইখান থেকে একটু এদিকে সরাবো, তাহলে ও পিক্সেলকে অনুসরণ করে নড়াচড়া করবে, এদিকে যাবে, এদিকে যাবে। যদি আমি বলি 1 পিক্সেল পরিমাণ, তাহলে ও 1 পিক্সেল পরিমাণ এদিকে আসবে। কিন্তু যদি আমি এখানে ইঞ্চি সিলেক্ট করি, তারপরে যদি ওরা আমি বলি 1 ইঞ্চি নড়ো, তাহলে ও এতটুকু নড়ে আসবে। কিন্তু আমার দরকার নেই এতটুকু মুভমেন্টের, আমার দরকার অল্প একটু মুভমেন্টের। তো এর জন্য আমি যতটা সম্ভব ক্ষুদ্রতম একটা নেওয়ার ট্রাই করব। সাপোজ আমার একটা ডিজাইনের রেশিও দেওয়া আছে ইঞ্চিতে, ধরেন এই যে এইটা দেওয়া আছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা পিক্সেলে কিভাবে নিব? তো আমি এখানে আগে লিখি ইঞ্চি, এখানে সিলেক্ট করলাম ইঞ্চি। ইঞ্চি সিলেক্ট করার পরে এখানে আমি দিলাম উইডথ দিলাম হচ্ছে 5 ইঞ্চি, আর হাইট দিলাম হচ্ছে 10 ইঞ্চি দিলাম। তো তাই তো, এখন আমাদের রিকোয়ারমেন্ট হয়ে গেছে যে আমাদেরকে বলছে কেউ একজন ডিজাইন করতে যেটার সাইজ হবে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আমি হাইট দিলাম 10 ইঞ্চি, উইডথ দিলাম 5 ইঞ্চি। এইবার আমি এটাকে ক্ষুদ্রতম এককে কীভাবে নিব, সেটা নিব হচ্ছে এখানে লেখার পরে, সিলেক্ট করার পরে আমি এখানে ইঞ্চিতে আইসা আবার পিক্সেল সিলেক্ট করে দেব। এখন ওই যে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি যেই সাইজটা আছে না, ওই সাইজ অনুসারে ওরা অটোমেটিক 360 পিক্সেল বাই 720 পিক্সেল করে দিছে। তার মানে 360 পিক্সেল সমান হচ্ছে 5 ইঞ্চি, 720 পিক্সেল সমান হচ্ছে 10 ইঞ্চি। বোঝা গেছে এই জিনিসগুলো? না বুঝতে পারলে আমাকে থামায় কোশ্চেন করবেন। এরপরে আছে হচ্ছে আর্টবোর্ড। আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের একের অধিক আর্টবোর্ড হইতে পারে না? আমাদের কি একটা ডিজাইনার কি শুধু একটা আর্টবোর্ডে কাজ করে? অনেক মাল্টিপল আর্টবোর্ড থাকতে পারে, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আর্টবোর্ড বেশি কম বেশি নিতে পারবো। আপাতত নর্মাল আমরা একটা নেই, পরবর্তীতে আমরা কীভাবে আর্টবোর্ড বেশি নিতে হবে সেটা দেখবেন। এরপরে ব্লিড। আচ্ছা, ব্লিডটা নিয়ে আপাতত আমরা কিছু বলি না, কিন্তু ব্লিড সম্বন্ধে বুঝে রাখেন যে ব্লিড মানে হচ্ছে
একটা কাটা এরিয়া, মানে এই এরিয়াটা কেটে যাবে। সাপোজ আমি এর চাইতে বড় করে ডিজাইন করলাম, হ্যাঁ, কিন্তু এটা যে প্রিন্টার দিয়ে বেরোইছে, ওই প্রিন্টার থেকে বেরোর পরে এটা কাটা হয়েছে না, জি এটাকে একটা বেরোইছে নাকি অনেকগুলো একসাথে বেরোইছে না, তারপরে এটা কাটছে না, একটা একটা করে কাটছে না। এখন কাটার সময় যদি আমাদের এই যে এইখান দিয়ে এই জায়গাটা কেটে যেত, তাহলে আমাদের কোনো লাভ হইতো এটা দিয়ে? আমাদের যদি মেন ডিটেলসই কেটে যেত তাহলে আমাদের লাভ হইতো? তো এইগুলো ঠিকঠাক করার জন্য এই যে কাটার এরিয়া বা প্রিন্ট ডিজাইনের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্লিড। এইটা শুধু আমাদের প্রিন্টের ক্ষেত্রে দরকার হয়, ঠিক আছে? তো এটা আপাতত স্কিপ থাকলো, হ্যাঁ। তারপরে এইখান থেকে অ্যাডভান্স অপশন আছে একটা, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটোশপ একটু আগে দেখছিলেন না যে RGB CMYK এগুলো দেখছিলেন না? জি আচ্ছা, RGB কালার কখন নেয়? সোশ্যাল কোনো প্রিন্ট হবে না, এক কথায় প্রিন্ট যদি না হয় তাইলে সেটাতে আমরা RGB নিব। বুঝা গেছে? জি যদি কোনো কোনো কাজ যদি আমরা করি যেটা প্রিন্ট হবে না, এরকম কাজের জন্য আমরা RGB নিব। আর যে কোনো কাজ হোক যেটা প্রিন্ট হবে, প্রিন্টার দিয়ে প্রিন্ট হয়ে বেরোবে, এরকম যে কোনো কাজের জন্য আমরা CMYK নিব। বোঝা গেছে? প্রিন্ট যদি হয় তাহলে হচ্ছে CMYK, না হইলে RGB। আচ্ছা, এবার আমরা বলি এখানে আমাদের অনেক ধরনের রেজলিউশন আমরা দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা এখানে ফিক্সডেবল কি 3টা রেজলিউশন দেওয়া আছে, তার ভিতরে যেমন RGB যখন আমরা ইউজ করব তখন আমরা বুঝতে পারতেছি যে এটা অবশ্যই অনলাইনে বা প্রিন্ট হবে না, এই কারণে হচ্ছে এটা ডিজাইন করা হইতেছে, তাই তো? এরকম কাজের জন্য আমরা এখানে 72 PPI মানে 72 PPI স্ক্রিন করে দিব, ঠিক আছে? যদি প্রিন্ট হয় সেই ক্ষেত্রে আমাদের রেজলিউশনটা হাইয়ের প্রয়োজন বেশি দরকার হয়, তাই আমাদের এখানে হাই করে দেবো, মানে 300 PPI করে দেবো। বুঝতে পারছি? জি তার মানে এটা অটোমেটিক এখানে ফিক্সডেবল। যেমন 8GB হইলে হচ্ছে আমাদের 72, আর CMYK হইলে 300। বুঝা গেছে? জি বুঝতে পারতেছো? না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করে থামায়া। এরপরে এখানে প্রিভিউ মোডটা আপাতত ডিফল্টই থাকুক, পিক্সেল ওভারপ্রিন্ট এগুলো দেখবেন সামনে, হ্যাঁ, আপাতত ডিফল্টই রাখলাম। দেন ক্রিয়েট দিলাম। আচ্ছা, এইবার একটা আর্টবোর্ড আসছে। এখন আমরা এটা নিছিলাম কেমনে, ওই যে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি না, এরকম না? জি আচ্ছা, এখন আমি যেতেছি যে এটাকে ঘুরাবো। আমার এটা এরকম দরকার নাই ডিজাইনটা, আমার ডিজাইনটা দরকার এরকম। তো ঘুরাবো, এই জন্য আমাদের এইখান থেকে কিছু কাজ করতে হবে। তবে তার আগে আমি এটার একটু পরিচিতিটা দেই, সেটা আপনারা ওইখানেও পাইছেন ফটোশপে। ওদেরকে কে থামাইবো ভাই? কে থামাইবো ওদেরকে? আচ্ছা দেখি, আমরা প্রথমে এখানে ইলাস্ট্রেটরে ঢোকার সময় আমরা দেখছিলাম না যে এই জায়গাটা, জি এটাকে কি বলছিলাম? যে হোম, হোম নাকি? আচ্ছা, এই হোম বাটনটা এখানেও আছে। এই হোমের একটা, হোম মানে কি? বাড়ি না? জি হোম, হোম মানে কি? বাড়ি না? ঘর না? এইখানে একটা ঘরের আইকন দেখছেন? জি এখানে আসছি পরে ওইখানে লেখা আসছে হোম। জি তার মানে আমরা এইখানে এই যে একটা ডিটেলস আনার পরেও, মানে একটা ডকুমেন্টস ক্রিয়েট করার পরেও যদি আমরা ওইখানে যাইতে চাই তাহলে যাইতে পারবো। জি কিভাবে যাব? হোমে প্রেস করে। হ্যাঁ হোম কোথায় আছে? এই যে কর্নারে আছে, এই যে একটা ঘরের মতো দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা আবার অটোমেটিক এখানে চলে আসতে পারছি না? জি আবার যেতেছি যে আমি যেই ডকুমেন্টসটা নিছি ওইখানে আবার ফিরে চলে যাব, তখন আবার এইখানে চলে ক্লিক করবো, এই যে এখানে এই এআইতে ক্লিক করব, তাহলে আমাদের এখানে নিয়ে আবার নিয়ে আসবে। এখান থেকে হোমে যেতে চাইলে এইখানে, আর হোম থেকে আবার ফাইলে যেতে চাইলে এইখানে। বোঝা গেছে এইটুকু? আচ্ছা, এরপরে দেখি এই জিনিসটা, এটাকে বলি হচ্ছে টুল বার। কি? টুলস বার। আচ্ছা, এই টুলস বারটা যদি না থাকে তাহলে আমরা কোত্থেকে আনবো? দেখাইছে এটা কেউ? ওই স্যার দেখাইছিল ওই যে ফটোশপে? আচ্ছা থাকুক তাহলে আপাতত। এই জায়গাটা কে বলি, ওইখানে কি বলছিল মনে আছে? অপশন কি বলছিল? অপশন বলছিল না? কিন্তু এইখানে নামটা একটু ভিন্ন। এখানের নামটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কি নাম? কন্ট্রোল কন্ট্রোল প্যানেল। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি ছিল? টুলস বার। টুলস বার না? এটা কি? টুলস বার। এটার নাম কি?
কন্ট্রোল কন্ট্রোল প্যানেল। ফটোশপে ছিল অপশন, এখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, কিন্তু এটার নাম কিন্তু সেমই আছে। তারপরে ফটোশপে এই পাশে কিছু ছিল না, এগুলো কি বলে? প্যানেলস। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা প্যানেল, এ একটা প্যানেল, এ একটা প্যানেল, এ একটা প্যানেল, মানে প্রত্যেকটা একটা সিঙ্গেল একটা প্যানেল। সাপোজ এটা গ্রেডিয়েন্ট, তো আমরা বলতে পারি এটা গ্রেডিয়েন্ট প্যানেল। এটা কালার্স, তো আমরা বলতে পারি এটা কালার্স প্যানেল। হ্যাঁ, তো এরকম মানে আমরা বলতে পারি যে এটা এই প্যানেল, এটা এই প্যানেল। এখন আমি যদি বলি সাপোজ এটার নাম হচ্ছে প্যাথফাইন্ডার, এখন আমাদের এই প্যাথফাইন্ডারটা নাই, এখন যদি আমি বলি একটা প্যাথফাইন্ডারের প্যানেলটা নেন, তখন আপনি কি এইখানে যাবেন নাকি এই প্যানেলের সাইডে আসবেন? কাজ তো যা করার প্যানেলে করবেন। প্যানেল যেহেতু বলছি, অবশ্যই এই পাশে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে প্যানেল। হ্যাঁ, এর ভিতর থেকে একটা প্যানেলের নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। কি নাম? কন্ট্রোল প্যানেল, যেটা অটোমেটিক উপরে থাকে। এই অনেক সময় দেখবেন এই কন্ট্রোল প্যানেল আর হচ্ছে প্রপার্টিজ প্যানেল দুইটা সেম কাজ করে, বা দুইটা সেম জিনিস শো করতেছে আপনাদের। এখানে যা শো করতেছে প্রপার্টিজ প্যানেলও সেম জিনিসটাই শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে টুকিটাকি পরিচিতি পাইলেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে টুলস বার, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই পাশেগুলো হচ্ছে প্যানেল। এইটা হচ্ছে আর্টবোর্ড, এইটা যেটা আছে এটা হচ্ছে আর্টবোর্ড। এটার উপর হচ্ছে আমরা আঁকাকি করব। ঠিক আছে, এটার উপর আমরা আঁকাকি করব। আচ্ছা, এবার আমরা কিছুটা নেই বা কিছু লিখি। আচ্ছা, তার আগে একটু দেখি, এটা হচ্ছে ফাইল মেনু। ওইখানে দেখেছিল না ফাইল মেনু? জি এটা এডিট মেনু, অবজেক্ট মেনু, এগুলোকে প্রত্যেকটাকে বলি মেনু। কি? মেনু। এখন আমি যদি বলি যে উইন্ডোজ মেনু কোনটা, দেখাতে পারবেন? ওই যে ওটা ভিউ আছে এখানে? জি আচ্ছা, এটা হচ্ছে উইন্ডোজ মেনু। তো আমাদের এই মেনুতে আবার যেই জিনিসগুলো আছে এগুলোকে বলি সাব মেনু। কি বলে? সাবমেনু সাব মেনু। এখন আমি যদি বলি ফাইলের সাব মেনুতে যান, তাহলে কি আপনারা এইখানে যাবেন? জি না এইখানে অবশ্যই ফাইল আছে, তার সাব মেনু আছে। তারপর আপনি আস্ক করতে পারেন যে কোন সাব মেনুতে যাব, তখন আমি এখান থেকে যেটা বলবো সেটা একটা সাব মেনু নাকি? জি আচ্ছা, গেল এইটুকু মেনু গেল এখানে। তারপর হচ্ছে টুলস বার গেল, এখানে কন্ট্রোল প্যানেল গেল, প্যানেলগুলো গেল। এবার আমি কিছু একটা নেই, সাপোজ এইখানে এটা হচ্ছে শেপ প্যানেল বা শেপ টুলস বলতে পারি। হ্যাঁ, এই টুলস, এইখানে টুলসেরও প্যানেল আছে, যেটা সিঙ্গেল টুলস। যেমন এইখানে কি এই টুলসের নিচে কোনো ধরনের অ্যারো আছে? এই যে এটার নিচে যেমন একটা অ্যারো আছে, এটার নিচে একটা অ্যারো আছে, নেই এইটার নিচে কি কোনো অ্যারো আছে? নেই তার মানে এটা সিঙ্গেল টুল। হ্যাঁ, আর যেইগুলোর নিচে অ্যারো আছে এগুলোকে বলে টুলস, শুধু অ্যাসটা যুক্ত হবে, তার মানে এখানে একের অধিক টুলস আছে। হ্যাঁ, জি তো এই টুলসে ক্লিক করলে এইটাকে বলি হচ্ছে আমরা শেপ টুলস। শেপ টুলসে ক্লিক করলে যেই শেপগুলো থাকে, সাপোজ এখান থেকে একটা শেপ আমি নিয়ে আমি কিছুটা করলাম। এখন আমি চাইতেছি যে এটারে আমি আগে সেভ করব। সেভ করতে হলে কীভাবে সেভ করবেন? ফটোশপে দেখছিলেন জি কীভাবে কি করতেন? ফাইলে গিয়ে ফাইলে গেলাম, সেভ সেভ এস, তারপরে কোনো একটা জায়গা সিলেক্ট করতেন, যেখানে রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতেন, তারপরে একটা নাম দিতেন, তারপরে সেভ দিতেন, তাই তো? জি আচ্ছা, সেম সব কিছু সেম একদম, একটু ডিফারেন্স নাই এখান থেকে ওইখানে। ওইখানে একটু শর্টকাট দেখাইছে কিবোর্ড থেকে কীভাবে সেভ করতে হয়। জি আচ্ছা, এখানে কিবোর্ড থেকে শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল শিফট এস দিলে সাপোজ আমি এখান থেকে ফাইল থেকে যদি সেভ দেই, তাইলে ফাইল থেকে যদি সেভ এস দেই বা সেভ দেই, তাহলে এই যে জায়গাটা আনছে না, জি দেখেন আমি কন্ট্রোল শিফট এস দিলেও ওই সেম জায়গাটাই নিয়ে যাবে। গেছে? ওরাও শিখতে চাইতেছে, ওখানে নিয়ে আসেন। তাহলে এই শর্টকাটটা মনে থাকবে। জি সেভ কিভাবে করে? কন্ট্রোল কন্ট্রোল শিফট এস। আচ্ছা, এই কন্ট্রোল শিফট এস দেওয়ার পরে আপনি যে কোনো একটা জায়গা সিলেক্ট করবেন, সাপোজ ডেস্কটপ, তারপরে হচ্ছে এখানে আপনার নামটা দিবেন, অথবা ওই যে আমি প্রথমে প্রিসেটের নাম দিয়ে আসছিলাম ফার্স্ট ক্লাস, মনে আছে? জি ওই নামটাই কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক, আপনার নতুন করে নাম দিতে হইতেছে না। ঠিক আছে, দেন সেভ দিলেই হবে, সেভ হয়ে যাবে। আচ্ছা, একটু এবার একটা কথা আছে, আমরা ফাইল অনেকভাবে সেভ করতে পারি। ফাইলের অনেকভাবে বলতে অনেকগুলো ফরম্যাট থাকে। ফরম্যাটগুলো কি ওইখানে দেখাইছে? কেমন ফরম্যাট কেমন হইতে পারে? পিডিএফ ফরম্যাট। এটাকে এর আগে শুনছিলেন? জি আপনাদের বেসিক ক্লাস করছিলেন না? জি। তার মানে পিডিএফ এর সাথে সংযোগ আপনাদের পরিচিত আছে। জি আচ্ছা,
পিডিএফ ফাইলটা ম্যাক্সিমাম টাইপ অফ এই সফটওয়্যার বা টুলস সব জায়গাতেই থাকে। তো আমরা ফাইলে গেলাম, সেভ এজে গেলাম, এবার সেভ করব। এখন আমি যেতেছি যে একটা ফরম্যাটে সেভ করব। তো আমাদের ইলাস্ট্রেটর যেহেতু একটা সফটওয়্যার, ওদের নিজস্ব একটা ফরম্যাট আছে না, ওদের নিজস্ব একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাটের নাম হচ্ছে কি এআই ফরম্যাট। কি ফরম্যাট? এআই করবে। এআই ফরম্যাট। পিডিএফ যেমন একটা ফরম্যাট, এআই এমন একটা ফরম্যাট, ঠিক আছে? তো আমরা তো যখন সেভ করব কন্ট্রোল শিফট এস দিলাম, যখন আমাদের ফরম্যাট চেঞ্জ করতে হবে তখন আমাদের এই যে এখানে একটু দেখেন সেভ এস টাইপ, এই সেভ এস টাইপের এইখানে আইসা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কিছু ফরম্যাট এখানে শো করবে। একটা আছে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট, এটাকে শর্ট ফর্মে বলে কি এআই ফরম্যাট। এরপরে অ্যাডোবি পিডিএফ, এটাকে শর্ট ফর্ম বলে কি পিডিএফ। তারপরে ইলাস্ট্রেটর ইপিএস, এটাকে শর্ট ফর্ম বলে ইপিএস ফরম্যাট। এরপরে ইলাস্ট্রেটর টেমপ্লেট, এটাকে বলি এআইটি ফরম্যাট। এরপরে এসবিজি, এটাকে শর্ট ফর্মে এসবিজি বলে। এসবিজি কম্প্রেসড, এটাকে শর্ট ফর্মে এসবিজি জেড বলে। তো এখন সাপোজ এজ এ ক্লায়েন্ট হিসেবে আমি যদি আপনারা বলি যে আপনি একটা লোগো ডিজাইন করছেন আমার জন্য, এই লোগোটাকে আপনি পিডিএফ ফরম্যাটে দেন, তাহলে কি করব? এইখানে আসবো, আসার পরে এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে পিডিএফ সিলেক্ট করব, তারপরে সেভ দিয়ে দিব, শেষ। বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এআই ফরম্যাটে দেন, তাহলে কি করবেন? এআই এআই করবে দিবে। কন্ট্রোল শিফট এস দিলাম। এবার এআই ফরম্যাট কোথা থেকে সিলেক্ট করব? ওইখানে এখানে কোন ফরম্যাটে সিলেক্ট করা আছে? এআই। তাইলে আমি জাস্ট সিলেক্ট সেভ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, এইখানে ইলাস্ট্রেটর টেমপ্লেট এআইটি, আমরা একটু আগে দেখাইছিলাম যে টেমপ্লেট যদি সেভ করা থাকে তাহলে ওই যে আগে দেখাইছিলাম যে টেমপ্লেট সেভ করা থাকলে ওইখান থেকে আমরা নিতে পারবো। এই যে এখানে দেখাইছিলাম, দেখেন মনে আছে কিনা, এই যে এখানে ক্রিয়েট নিউ জন দিয়েছিলাম, তখন এই যে সেভ, এই সেভ অপশনের এখানে কোনো টেমপ্লেট আছে আমাদের? নাই। কেন নাই? কারণ আমাদের সেভ করা নাই। যদি আমরা চাই যে এইখান থেকে আমরা এই টেমপ্লেট সেভ করব, তাইলে আমাদের ওইখানে শো করবে। বুঝতে পারছেন? তো আমাদের ওগুলো আপাতত দরকার নেই। আমাদের যেহেতু ডিজাইনার যেতে হবে না, অবশ্যই এগুলো কোনো কিছু সেভ করার দরকার নেই। এগুলো অটোমেটিক যেটা যারা ক্লায়েন্ট চায় ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। আপনাদের কারণে এখানে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারতেছেন, আপনারা নিজেরা বানাইতে পারতেছেন। ম্যাক্সিমাম টাইপ অফ ডিজাইন আপনাদের হচ্ছে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, ইপিএস ফাইল, পিডিএফ ফাইল, এই তিনটাতেই এনাফ, আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনাদের মেন যে ফাইলটা, এটা ডিজাইন করার জন্য। সাপোজ আমি একটু ডিজাইন একটা কাজ করি, আমি এই চারটা জিনিস নিলাম, হ্যাঁ। এখন আমি যদি এটাকে সেভ করি, ডেস্কটপে সেভ করলাম ফার্স্ট ক্লাস দিয়ে, হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে সেভ করলাম, দেন ওকে দিলাম। আচ্ছা, এবার আমি কাইটা দিলাম, সব কাইটা দিচ্ছি মনে করেন। এখন আমি যেতেছি যে আমি যেই কাজটুকু করছি ওইখানে আমার কয়টা শেপ ছিল? 4টা শেপ ছিল না? এখন আমি যেতেছি না 4টা না, আমার ওইখান থেকে আমি 3টা করবো, অথবা আরো 2টা বাড়াবো, হয়তো মানে একটু কম বেশি করবো, হয়তো 3টা 4টা 3টা 2টা বানাবো, অথবা 5টা 6টা বানাবো। তারপরে আমি যেতেছি সেভ করতে। তো এখন আমি সেভ তো করেই ফেলছি, কাইটাও দিছি। এখন আমি কি আবার কাজ করতে পারবো এটাতে? হ্যাঁ পারবো, যদি আমি ওইটাকে এআই ফাইল বা ওই যে সোর্স ফাইল হিসেবে সেভ করি। এখন কথা হচ্ছে সোর্স ফাইলটা কীভাবে সেভ করবো? এই যে কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা যে সেভটা করছি, এটা সোর্স ফাইলই সেভ হয়। বুঝতে পারছেন? জি। আমি এখানে এই যে আমাদের এটার নাম দিয়েছিলাম হচ্ছে এটা ফার্স্ট ক্লাস, এখানে ডাবল ক্লিক করলে আমাদের ওইখানে আবার নিয়ে যাবে। এখন আমি আবার এগুলো এডিটিং করতে পারবো, আবার এগুলো নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেলে এক ধরনের সেভ। যদি আমাদের সোর্স ফাইল সেভ করতে হয় তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট এস, অথবা ফাইল থেকে সেভ এস দিয়ে সেভ করলেই সেভ হয়ে যাবে। এখন আমি যদি চাই যে না, আমি এইটাকে তো সোর্স ফাইল সেভ করছি, কিন্তু আমার দরকার হচ্ছে পিকচার, বা আপনি একটা পিকচার ওনাকে পাঠাবেন যে ভাই দেখো আমি ডিজাইনটা করছি, এটাকে হয়েছে কিনা, বা আমার এই ডিজাইনটাই দিলাম তোমার পিকচার হিসেবে, তুমি এটা ইউজ করো। এখন পিকচার কীভাবে সেভ করবো? পিকচার সেভ করার জন্য হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, কি এক্সপোর্ট থেকে 3টার যে কোনো একটা আপনারা ক্লিক করেই সেভ করতে পারবেন। তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে, আমার মতামত থাকবে হচ্ছে সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করবেন, নিজেরটা, ঠিক আছে? এই সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে
অনেক রকমের জিনিস আসবে, এগুলো আস্তে আস্তে দেখবেন আপনারা, প্রতিনিয়ত যেহেতু সেভ করতে হবে প্রতিনিয়ত দেখবেন। আমি শর্টকাট কিছু বলে দিই। এইখানে আবার ফরম্যাট আছে, গিফ ফাইল, গিফ ইমেজ হয় না আপনাদের অনেক সময় দেখছেন না যে মেসেঞ্জার বা কোথাও যে গিফ ইমেজ দেয় না, যারা নাড়াচড়া করতেছে অটোমেটিক, হ্যাঁ, তো এই গিফ ইমেজ সেভ করতে পারবেন এখান থেকে। এরপরে জেপিইজি, জেপিইজি যে ফাইলটা থাকে এটা ডিরেক্ট পিকচার। এই যে পৃথিবীতে যত পিকচার দেখেন ম্যাক্সিমাম টাইপের পিকচারগুলো হয় জেপিইজি ফরম্যাটে। তারপরে ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি আমরা কোনো কিছু সেভ করতে চাই, সেটা সেভ করবো হচ্ছে পিএনজি থেকে, ঠিক আছে। তো এইগুলো যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কোয়ালিটিটা অনেক সময় ডাউন থাকতে পারে। এইখানে কোয়ালিটি থাকতে পারে লো কোয়ালিটি, থাকতে পারে মিডিয়াম কোয়ালিটি, থাকতে পারে হাই কোয়ালিটি, থাকতে পারে ভেরি হাই কোয়ালিটি, থাকতে পারে ম্যাক্সিমাম। তো আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি ম্যাক্সিমাম করে দিয়ে দেন জাস্ট সেভ করে দিব, একটা জায়গা সিলেক্ট করে দেবো, ডেস্কটপ, সেভ। এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি মিনিমাইজ করি, আমাদের এখানে কি দেখা যায় যে পিকচারটা, এটা যে পিকচারটা দেখা যায়, জি এই যে এটা পিকচার হয়েছে দেখছেন, এই পিকচারটা দেখছেন? জি আচ্ছা, এই ফাইলটা আর এই ফাইলটা কি সেম? জি এই ফাইলটা সেম, তবে এই ফাইলটা একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে পিকচার, এটা হচ্ছে সোর্স ফাইল। এটা হচ্ছে পিকচার, এটা সোর্স ফাইল। এটাকে কি আমরা আবার এডিট করতে পারবো? জি না পারবো না। এটা কিন্তু পিকচার সেভ করে ফেলছি, পিকচার সেভ করেই ফেলছি, এটাতে আর কোনো চেঞ্জ আসবে না। যদি আমাদের আবার চেঞ্জ করতে হয় আবার ওই ফাইলে কাজ করতে হয়, তাহলে আমাদের এই সোর্স ফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি সোর্স ফাইলে ক্লিক করে ঢুকার পরে আমি চাইলে আবার এগুলো নাড়াচাড়া করতে পারবো। বুঝতে পারছেন এইটুকু? জি আচ্ছা, তাহলে আপাতত এইটুকুই পরিচিতি আপনাদের, এর বেশি কিছু বলার নাই। যতটুকু দেখছেন এইটুকু যদি মাথায় থাকে আলহামদুলিল্লাহ, এরপরের ক্লাসগুলোতে ভালোভাবে শিখতে পারবেন এগুলো। আপনাদের এইটুকু হচ্ছে মেন, ইলাস্ট্রেটরের মেন ঢোকার সময়, ঠিক আছে। অনেক কিছু আছে ইলাস্ট্রেটরে, এখানে অনেক অ্যাডভান্স জিনিস আছে যেগুলো হয়তো বা আপনাদের জানেন না টাচ করা হবে কিনা, তবে ট্রাই করবো ইনশাল্লাহ, দেখি, ঠিক আছে। তো আপনাদের কারোর প্রবলেম হলে স্যারকে জানান, আপনাদের গ্রুপ যেটা আছে গ্রুপে জানান, ঠিক আছে। আল্লাহ হাফিজ।